অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। নরসিংদীর অবস্থা খুব ভয়াবহ। আমি চলে যাই। ঠিক এই জায়গাটাতেই গত 18 জুলাই আমরা সংবাদ সম্প্রচারের কাজে নিয়োজিত ছিলাম, যেদিন নরসিংদীতে পুলিশ সর্বপ্রথম ছাত্রদের উপর গুলিবর্ষণ করে। আমরা এই জায়গাটা থেকেই কি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই গুলিবর্ষণ এবং ছাত্রদের আন্দোলনের ঘটনাটি লাইভ সম্প্রচার করেছিলাম আমাদের বেঙ্গল টিভিতে। এখানে পুলিশের সদস্যরা অংশ নিয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের সামনে, জেলখানার গেটের সামনে থেকে ছাত্ররা মোড় এইদিকে অগ্রসর হচ্ছে ক্রমেই। এমনকি আমরা দেখতে পাচ্ছি নরসিংদী কোর্ট রোড থেকেও অনেকগুলি স্টুডেন্ট এখানে অবস্থান করছে। একসাথে সাধো, একসাথে সাধো। চতুর্দিক থেকে ছাত্রদের তীব্র প্রতিরোধের ফলে পুলিশ এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। পুলিশকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, পুলিশ এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হাজার হাজার ছাত্ররা এখানে এসে পড়েছে, সবাই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি, উপর থেকে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন সংবাদ সম্প্রচারের কাজে ব্যস্ত, ঠিক তখন ছাত্র আন্দোলনের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আমাদের এই অফিসে এসে উঠে। আমরা তাকে আশ্রয় দিই। ঠিক তখন বাহিরে অবস্থানরত সাধারণ ছাত্ররা সাংবাদিক ইউনিয়নের এই কার্যালয়টিতে লক্ষ্য করে ইট পাটকেল এমনকি লাঠিসোঁটা নিয়ে এখানে আক্রমণ করে। তারা মূলত বুঝতে ভুল করে যে আমরা ছাত্রদের পক্ষে সংবাদ সম্প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। ঠিক তখন আমরা লাইভে সংযুক্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাটা সবাই সামনে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু সাধারণ ছাত্ররা আমাদেরকে ভুল বুঝে আমাদের এই সাংবাদিক ইউনিয়নের অফিসে হামলা করে। আপনারা যদি এখানকার গ্লাসগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার কিরকম একটা বিভীষিকাময় অবস্থায় আমরা অবস্থান করছিলাম। আসলে সংবাদ সম্প্রচারের কাজে আমরা কতটুকু রিস্ক নিয়ে যে সংবাদ সম্প্রচার করি তা হয়তো এখানকার পরিস্থিতি যদি কেউ না দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ঠিক তখন আমাদের উপর জীবন মরণের একটি সন্ধিক্ষণে আমরা অবস্থান করছিলাম, কারণ সাধারণ ছাত্ররা আমাদের উপর উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছিল, যার পরিস্থিতি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আমরা এখন কথা বলবো ওই সময় আমাদের সাথে যারা উপস্থিত ছিল ঠিক এরকম একজন সাংবাদিকের সাথে, যে তখন আমাদের সাথে উপস্থিত ছিল এই পরিবেশে। আপনি যদি একটু বলতেন যে গত 18 জুলাই এখানে কি কি ঘটেছিল, এমনকি আপনি কি কি দেখেছেন, আপনার অভিজ্ঞতাটা কি ছিল? আমরা এখানে 8-10 জন সাংবাদিক ছিলাম। আমাদের কি দোষ ছিল? আমরা তো সংবাদ প্রচার করতে আসছিলাম, কিন্তু একটা ছেলে গুলিবিদ্ধ, তাকে আমাদের অফিসে নিয়ে আসছে কয়েকজন ছেলে মেয়ে। আমরা তাদের আশ্রয় দিয়েছি। এটা কি আমাদের অন্যায় ছিল বা ভুল ছিল? এই ভুলের মাসল এই বিল্ডিং, এমনকি সাংবাদিকদের, প্রতিটা সাংবাদিকের যে জীবন মরণ নিয়ে সেদিন বাঁচা লড়াই ছিল, এটা কল্পনা করার মতো নয়। আসলে ছাত্র জনতার জয় হয়েছে, এটাই বড় কথা। তাদের সঠিক আন্দোলন সফল হয়েছে, এটাই আনন্দের বিষয়। আমরা সেই দুঃখটা এখন ছাত্রদের মাধ্যমে বলে থাকতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো আরেকজন সাংবাদিকের সাথে, যে ওই দিন আমাদের সাথে এই স্থানে উপস্থিত ছিল। যে আপনি যদি আপনার অভিজ্ঞতাটা বলতেন, 18 জুলাই এখানে কি কি ঘটেছিল আপনার চোখে
দেখা ঘটনাটা? আসলে বিষয়গুলো হচ্ছে ওই দিন তো এখানে যে একটা অবস্থা হয়েছে, আমরা এই তিনতলাতে ছিলাম, আমরা আমাদের প্রথমে ছাত্ররা আমাদের উপর যখন পুলিশদের হামলার পরে আমাদের উপরে হামলাটা শুরু করছে। আমরা এই তিনতলাতে ছিলাম, মনে করছিলাম তিনতলা আমরা একটা সেফ থাকবো, কিন্তু আসলে না, তারা আমাদের ভুল বুঝে আমাদের উপরে তারা আক্রমণ করে। তারপরে একটা মুহূর্তে দেখা যায় আমরা এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হয়, অনেকটা লাইফ রিস্ক নিয়ে আমরা এখান থেকে বেরোতে এসেছি। এখন ভাবছিলাম যে এখান থেকে ফুটেজ নেব, আসলে এটা পারিনি। আসলে এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে ভুল বুঝার কারণ হচ্ছে আসলে দেখা যায় অনেক সাংবাদিকরা, আমাদের যারা সিনিয়র সাংবাদিকরা আছে, অনেকে দালালি করে। আসলে আমরা সাংবাদিকদের দালাল বলবো না, আসলে দালালরা সাংবাদিকতার নাম ব্যবহার করে তারা দালালি করে। এই জন্য যারা মাঠে কাজ করে আসলে ওই সাংবাদিক আক্রমণের শিকার হয় তাদের। তো আমার মনে হয় এগুলা যদি মনে করেন রোধ করা যায় তাহলে হয়তো আমরা এই মাঠ পর্যায়ে সাংবাদিকরা ভালো থাকবে। আসলে ওই দিনকার ঘটনাটা চিন্তা করলে সবার মধ্যে একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি যে ছিল তা আসলে আমরা বুঝতে পারি। যারা ওই সময় আমাদের এখানে ছিল তারা সবাই জীবনের রিস্ক নিয়ে এখানকার সংবাদ সম্প্রচার করেছে। এমনকি তখন বেঙ্গল টিভি সহ আরো কয়েকটি নিউজ চ্যানেলে লাইভ সম্প্রচার করেছিলাম আমরা এখানকার গুলিবর্ষণের ঘটনাগুলো, কিন্তু তারপরও ছাত্ররা আমাদেরকে ভুল বুঝে। ঠিক এভাবেই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকে বেঙ্গল টিভির সাংবাদিকরা। তারপরও সাধারণ মানুষের রসানলের শিকার হয় এই সংবাদকর্মীরাই। ভাই মারা গেছে, আল্লাহ 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 মারা গেছে একজন, মনে হয় নাকি না নাকি। এই আহাজারিটি একজন সংবাদকর্মীর, যে সাধারণ মানুষের ব্যথায় ব্যথিত। আমাদের মধ্যে তাদের সহমর্মিতা, এই সহমর্মিতা আমরা চেয়েছিলাম, আমাদের তারা সারা পুলিশ, আমরা এই সহমর্মিতা চেয়েছিলাম। আমরা যখন তাহমিদের লাশটি নিয়ে যাচ্ছিলাম তখন স্টেডিয়ামের সামনে যে বড় মসজিদটি ছিল, তখন আমরা ওইখানে পৌঁছানোর পরে আমরা হাত দিয়ে সিলিন্ডার দেখাচ্ছিলাম যে আপনারা থামেন, আমরা কিছু বলবো না আপনাদেরকে, বা আমরা আক্রমণ করার জন্য সেদিন যাইনি। তখন তারা কি করছে, আমাদের উপরে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। গুলি বর্ষণ করার পরে আমরা নুয়ে যাই, তারপরে আমরা আবার সামনে দিকে এগিয়ে যাই। যাওয়ার পরে কিছুক্ষণ সামনে আগানোর পরে তারা আমাদের লাগাতার গুলি, তো আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছিলেন, লাগাতার গুলি করে আমি সহ অনেকে পিছনে জায়গায়, কিন্তু আমি আর 3-4 জন বসে পড়ি, লাশের স্ট্রেচারটা নিয়ে আমরা বসে যাই। তখন পুলিশ লাগাতার গুলি করতে করতে সামনে আসে, তখন আমি দৌড় দিই, দৌড় দেওয়ার ফলে পড়ে যাই। পড়ে যাওয়ার ফলে তখন মসজিদের ভিতরে আশ্রয় নিই জীবন বাঁচানোর জন্য, কারণ তারা তো লাগাতার গুলি করতেছে, সিটাগুলি সহ বুলেট সব নিক্ষেপ করতেছে, টিয়ার সেল গ্যাসও নিক্ষেপ করতেছে। তখন হুজুরে মসজিদ লাগাই দেয়, তার ফলে তারা আর ভিতরে ঢুকে না, তারা পিছিয়ে যায়, তাহমিদের লাশটি ওইখানে ফালাই দিয়ে। তারপরে তারা ওই লাশটি আর ধরে নেই। পরে আমরা মসজিদ থেকে যখন বেরিয়ে আবার লাশটি নিয়ে আমরা তখন এই লাশটি নিয়ে তাহমিদের বাসা পর্যন্ত পৌঁছে যাই। এর ভিতরে ছাত্র জনতা যত আছে সবাই কান্নার রোল পড়ে যায় ওখানে। একটা গুল্লি কর, কান্দি আছে, আমার একটা গুল্লি কর, আমার কোন কান্দি আছে তুই। 18 জুলাই পুলিশের গুলিতে সেদিন নরসিংদীতে তাহমিদ ও ইমন নামে 2 জন শিক্ষার্থী নিহত হয় এবং শত শত সাধারণ ছাত্র জনতা আহত হয়।
পুলিশ কি সরাসরি গুলি করছে আপনাদের? সরাসরি গুলি করেছে আমাদের সাথে কথা বলা শুরু মাঝপথ দিয়ে ওনারা গুলি শুরু করেছেন। এই গুলি শুরু করে আব্দুল খাতিমুল্লাহ সাহেবের পুরাতন বাড়ি থেকে শুরু করে জেলখানা মোড় পর্যন্ত সবাইকে দেওয়া করেছেন, সবাইকে আহত করেছেন। কি কারণে? কয়টা গুলি করছে আপনার? পিছনে ভাই 4-5টা লাগছে ভাই, মাথায় লাগছে মনে হয় 2-3টা। ভাই এ ভাই আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের ছাত্র আন্দোলন দেখেছি, যা আমার চোখে এখনো লেগে আছে। আমার ঘুম হারাম হয়ে গেছে এই চিত্রগুলো দেখে। আমাদের কিছু সহকর্মী তিনতলাতে অবস্থান নিয়েছিল সাংবাদিক ইউনিয়নে। তখন প্রায় 10 থেকে 12 জনের উপর ইট পাকেট ছোড়া হয় এবং মানে মরণের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমি তখন ছিলাম নিচে। আমাদের এক সহকর্মী ইদুর 71 টেলিভিশনের ক্যামেরা চালায়, সে আমার বলতে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, যে কোনো মূল্যে হোক আমাদের বাঁচাও। আমি এই ঘটনা শুনে এই কলে এই ভয়েসটা শুনে আমি পুরো একদম কেঁদে যাওয়ার মতো অবস্থা ছিল। আমরা এত কষ্ট করে নিউজ কাভারেজ দিই গুলির সম্মুখে, কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এমনিতে যখন কোনো প্রোগ্রামে আমরা যাই সাংবাদিকের অভাব হয় না, 200-300 সাংবাদিক, কিন্তু যখন এই যে কারাগার ভাঙা হয়, কিন্তু যখন রাস্তাঘাটে গুলি বর্ষণ করা হয়, ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছিল, তখন আমি 10 থেকে 15 জন সাংবাদিক ছাড়া কোনো সাংবাদিককে আমি দেখিনি। এর প্রতি আমি তীব্র নিন্দা জানাই। তারা তখন কই ছিল? আসলে সাংবাদিকরা কোনো দলের হয় না, জাতির হয় না, গোত্রের হয় না। সাংবাদিকরা হয় সর্বস্তরের সাধারণ মানুষের, যারা সত্য প্রকাশে সবসময় আপোষহীন। ঠিক তেমনি আমরাও এখানের যারা ছিলাম সবাই সত্য সংবাদটি সবার মাধ্যমে তুলে ধরার জন্য এখানে এসে অবস্থান দিয়েছিলাম। এমনকি সেই সংবাদগুলো লাইভে সম্প্রচার করেছিলাম, এমনকি রেকর্ডের সম্প্রচার করেছিলাম। কিন্তু আমাদের বহু পারিপার্শ্বিক সমস্যার কারণে অনেক সময় অনেকের সকল সংবাদ সম্প্রচার করতে পারি না। তাই যারা আমাদের এই সংবাদগুলো দেখেন সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এমনকি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় সঠিক এবং নির্ভুল সত্যটা আপনাদের সামনে সবসময় তুলে ধরতে পারি।